হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। তোমাদের জন্য যে এসএসসি জিডির ক্লাসগুলো শুরু করেছিলাম সেই ক্লাসের আজ আমরা যেটা করছি, আজ আমরা করছি 2 নম্বর ক্লাস। ঠিক আছে, 1 নম্বর ক্লাসে আমরা পিওয়াইকিউ শুরু করেছিলাম। সেদিন করেছিলাম আমরা 20/2/2024 সালে যে তোমাদের পরীক্ষা হয়েছিল তার ফার্স্ট শিফটের প্রশ্নোত্তর করেছিলাম। আজ আমরা যেটা করব 20/2/2024 সালে পরীক্ষা হয়েছে তার সেকেন্ড শিফটের আসা 20টি প্রশ্ন আলোচনা করব। তো মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখো। এসএসসি জিডি পরীক্ষার জন্য তোমাদের 2000 বলে দিচ্ছি কোন কোন সালগুলো ইম্পর্টেন্ট। 2021 সাল, 2023 সাল এবং 2024 সাল, এই 3টে সালের পিওয়াইকিউ যদি করে যেতে পারো 20-র মধ্যে তোমরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা করে নিলেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমি 2021-23 করিয়েছি, 2024টা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তো মন দিয়ে তোমরা প্রত্যেকেই দেখতে থাকো। আর এই 3 ইয়ারের যদি পিডিএফ তোমরা নিতে চাও তাহলে আমরা একটা তোমাদের জন্য জিকে পিডিএফ গ্রুপ করেছি, সেই গ্রুপে তোমাকে জয়েন করতে হবে। সেই গ্রুপে জয়েন করবে কিভাবে সেটা তুমি এই নাম্বারে, আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ 7001501393, এই নাম্বারে যদি তুমি যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, তাহলে বলে দেওয়া হবে কিভাবে আমাদের পেইড গ্রুপে জয়েন করবে। তাহলে তোমরা কিন্তু সেখানে কী পাবে, 2021, 2023, 2024 সালের পিওয়াইকিউ, সঙ্গে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স, তার সঙ্গে পাবে স্ট্যাটিক জিকে, তার সঙ্গে পাবে মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ প্রশ্নোত্তর। এত কিছু পাবে যদি আমাদের গ্রুপে জয়েন করো। তো অবশ্যই গ্রুপে জয়েন করে যাও। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে যাব। কি আছে দেখো, আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় খেলোয়াড় লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত? আজ হচ্ছে 20/2/2024 সেকেন্ড শিফটের প্রশ্নোত্তর আমরা আলোচনা করছি। লিয়েন্ডার পেজ নাম যদি তোমরা না শুনে থাকো, অনেকেই হয়তো শুনোনি নামটা, কিন্তু এটা প্রত্যেককেই জানা উচিত নামটা, লিয়েন্ডার পেজ, এবং সঙ্গে আরেকজনের নাম হচ্ছে মহেশ ভূপতি। লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতির যে জুটি, সেই জুটি কিন্তু লন টেনিসের ক্ষেত্রে ভারতীয় জুটি এবং বিশ্ববিখ্যাত একটা জুটি। সারা বিশ্বে নাম্বার 1 র্যাঙ্কিং করে ডাবলসে নাম্বার 1, দীর্ঘদিন 10-15 বছর ধরে নাম্বার 1 র্যাঙ্কিং ছিল এই মহেশ ভূপতি এবং লিয়েন্ডার পেজের জুটি। ঠিক আছে, তো লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত হলো তাহলে? লন টেনিস ইজ দ্য কারেক্ট আনসার। লন টেনিসের সঙ্গে তিনি যুক্ত। লিয়েন্ডার পেজ হচ্ছেন, তিনি পশ্চিমবঙ্গের কলকাতাতেই জন্মগ্রহণ করেন। লিয়েন্ডার পেজ 1996 সালের যে অলিম্পিক, সেই অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতেছেন। এমনকি এটা ছিল 1996, যেটা ছিল সেটা হচ্ছে আটলান্টা অলিম্পিক। তারপর হচ্ছে এশিয়ান গেমসে প্রায় তিনি 3বার গোল্ড জিতেছেন, 3বার গোল্ড, ব্রোঞ্জ, সমস্ত রকমের পুরস্কার পেয়েছেন তিনি। পদ্মভূষণ, পদ্মশ্রী, রাজীব গান্ধী খেলরত্ন, সব রকমের পুরস্কার তিনি পেয়েছেন। ঠিক আছে, একজন ভারতীয় খেলোয়াড়দের একজন বিশ্ববিখ্যাত, ভারতীয় খেলোয়াড়দের একজন বিখ্যাত ব্যক্তি। চলো দ্বিতীয় প্রশ্নে চলে যাব। কি আছে দেখবো, 2 নম্বর, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমরা বেশি করে কিন্তু তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, তাহলে ক্লাসটা কিন্তু কন্টিনিউ করব। আর ক্লাসের টাইম হচ্ছে 8 PM, সপ্তাহে মিনিমাম 5 দিন তোমাদের ক্লাস চলে আসবে। তো আমরা ক্লাস করিয়েছিলাম ফার্স্ট ক্লাস, তারপর 3-4 দিন গ্যাপ হয়ে গেল, তারপর আমরা আজ সেকেন্ড ক্লাসটা করছি। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে ফ্লুট বা বাঁশির সঙ্গে তিনি যুক্ত। আচ্ছা, ভারতে আরও বিখ্যাত বাঁশিবাদক রয়েছেন। এই পান্নালাল ঘোষ একজন বাঙালি এবং বিখ্যাত ভারতীয় বাঁশিবাদক ছিলেন। এর সঙ্গে কয়েকজনের নাম তোমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে পরীক্ষায় বেশি আসে। দেখো, যেমন হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়ার নাম মনে রাখতে হবে, সঙ্গে নাম মনে রাখতে হবে রনু মজুমদার। এরা সবাই হচ্ছে ফ্লুট বাদক বা বাঁশি বাদক। তারপর হচ্ছে তোমাদের রাকেশ চৌরাশিয়া, হরিপ্রসাদ চৌরাশিয়া, তারপর হচ্ছে রাকেশ চৌরাশিয়া, তারপর হচ্ছে রঘুনাথ শেঠ। এই কয়েকটা নাম যদি মনে রাখতে পারো তাহলেই কিন্তু কাজ দেবে। তো বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হরিপ্রসাদ চৌরাশিয়া এবং হচ্ছে এই পান্নালাল ঘোষ, এই দুটো নাম ব্যাপক ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 3 দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের মহিলা সাক্ষরতার হার সর্বাধিক? তোমাদের কাছে একটা ভালো জিনিস কি জানো, এই যে 2011 আদমশুমারি থেকে আমরা প্রশ্নোত্তর কতদিন থেকে, এটাই 2015 সাল বা 2014 সাল থেকে যে যত আমরা পরীক্ষা দিচ্ছি, সমস্ত পরীক্ষায় 2011 থেকেই প্রশ্ন আসছে, এখনও আসছে 2011 সাল থেকে প্রশ্ন। কারণটা কি? কারণ 2021 সালের যে আদমশুমারি হওয়ার ছিল, সেই আদমশুমারি এখনও
রিপোর্ট প্রকাশ করেনি বা সেন্সাস হয়নি, কারণ 2021 সালের সেন্সাস রিপোর্ট বেরিয়ে গেলে সেটা কিন্তু তোমাদের আরও একটা বড় টপিক তোমাদের পড়াশোনা করতে হতো। চলো আমাদের ঠিকই আছে, আমাদের জন্য ঠিকই আছে, কিন্তু বিষয়টা ঠিক নয়। সেন্সাস প্রত্যেক 10 বছর অন্তর হওয়া উচিত না, ঠিক আছে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের মহিলা সাক্ষরতার হার সর্বাধিক? কারেক্ট আনসার হবে কেরালার মহিলা সাক্ষরতার হার সর্বাধিক। বর্তমানে কেরালায় সাক্ষরতার হার হচ্ছে অ্যাপ্রক্স, আমি বলবো একুরেট বলতে পারছি না, 94%, যেখানে মেল হচ্ছে 96%, ঠিক আছে, মেল হচ্ছে 96% আর ফিমেল, আর এটা হচ্ছে অ্যাকুরেট বলে দিলাম, 94%ই অ্যাকুরেট হচ্ছে। ফিমেল হচ্ছে 96.11, মেল হচ্ছে 96.11, ফিমেল যদি বলা হয় তখন হবে 92.07। এটা হচ্ছে কেরালার লিটারেসি রেট, এবং কেরালার সাক্ষরতার হার হচ্ছে ভারতের মধ্যে সর্বাধিক। কেরালার মহিলা সাক্ষরতা বলো বা পুরুষ সাক্ষরতা বলো, ভারতের মধ্যে সর্বাধিক। মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম যদি বলা হয় তখন হবে বিহার, আর সাক্ষরতার হার যদি কম বলা হয় তখনও হবে বিহার। 2011 সেন্সাস অনুযায়ী সবচেয়ে জনঘনত্ব রাজ্য হচ্ছে বিহার, সবচেয়ে বেশি জনঘনত্ব। সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। সবচেয়ে সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। সবচেয়ে কম জনসংখ্যার রাজ্য যদি বলা হয় তখন হবে সিকিম, ঠিক আছে। এগুলো আমাদের জেনে রাখতে হবে। আর আদমশুমারি সম্পর্কে একটা কথা বলি, ভারতে প্রথম সেন্সাস হয়েছিল কবে? 1872 সালে। কার সময়? লর্ড মেয়র সময়কালে 1872 সালে প্রথম সেন্সাস হচ্ছে। আর নেক্সট সেন্সাসটা প্রথম পূর্ণ সেন্সাস কবে হয়েছিল যদি বলা হয়? 1821 সালে প্রথম পূর্ণ সেন্সাস হচ্ছে। আর এখনও পর্যন্ত ভারতে কতবার সেন্সাস হয়েছে যদি বলা হয়? 15 বার সেন্সাস হয়েছে। নেক্সট দেখবো আমরা। স্বাধীনতার পর ভারত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ড্যাশ প্রভাবে 1951 সালে প্রথম FYP চালু করে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু। তিনি 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত 17 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 1951 সালে তিনি সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট মতবাদে প্রভাবিত হয়ে তিনি 1951 সালে ভারতে কি চালু করেছিলেন? FYP বা 5 ইয়ার প্ল্যান তিনি চালু করেছিলেন 1951 সালে। ভারতের প্রথম FYP বা 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1951 সাল থেকে 1956 সাল। এটা হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। এই প্ল্যানটা হচ্ছে কোন মডেলের ওপর ভিত্তি করে? হেরাল্ড ডোমার মডেলের ওপর ভিত্তি করে। দ্বিতীয় হচ্ছে কত? দ্বিতীয় 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1956 থেকে 61। এটা কোন প্ল্যান? এটা হচ্ছে মহলানবিস প্ল্যানের উপর ভিত্তি করে, ঠিক আছে। চলো তাহলে সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট হবে কারেক্ট আনসার। 5 নম্বর দেখব, সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত, নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি। এটি 1952 সালে তৎকালীন ড্যাশ ভারত সরকারের একটি রেজলিউশন দ্বারা তৈরি করা হয়েছিল, যার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর PV রাজামান্নার। এখানে বলছে মিনিস্ট্রি অফ ডান্স না মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন নাকি মিনিস্ট্রি অফ আর্ট? কোন মিনিস্ট্রি এটা চালু করেছিল? 1952 সালে তৎকালীন ভারত সরকারের করেছিল এটা মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা চালু করেছিল, ঠিক আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, মিনিস্ট্রি অফ এডুকেশন। নেক্সট দেখবো আমরা, সঙ্গীত নাটক একাডেমি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে SSC পরীক্ষা, মনে রাখবে এই টপিকটা ভালো করে পড়তে হবে তোমাদের। 6 হচ্ছে আল্লাহ পূজার কাছে নেহরু ট্রফি প্রতিযোগিতা প্রতি বছর আগস্টের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর আগস্ট মাসের সেকেন্ড স্যাটারডে অনুষ্ঠিত হয়। এটি ড্যাশ বিভাগের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয়। আল্লাহ পূজা জায়গাটা কোথায় আছে জানো? আল্লাহ পূজা এই জায়গাটা আছে কেরালা। আল্লাহ পূজা জায়গাটা আছে কেরালাতে, আর যেটাকে LFP বলা হয়। আর এখানে যে নেহরু ট্রফি প্রত্যেক বছর আয়োজিত হয়, সেই নেহরু ট্রফিটা হচ্ছে কিসের সঙ্গে যুক্ত? নৌকো রেসের সঙ্গে যুক্ত। নৌকো রেস কি হবে কারেক্ট আনসার? বা বোট রেসিং এর সঙ্গে যুক্ত। এটা ভারতের সবচেয়ে প্রচলিত বোট রেসিং। এটা স্ন্যাক রেসিংয়েও বলা হয়। কি বলা হয় এটাকে? স্ন্যাক রেসিংয়েও বলা হয়ে থাকে অনেক সময়। কেরালায় এই নেহরু ট্রফি ভারতের বিখ্যাত বোট রেসিং, যেটা প্রত্যেক বছর আগস্টের সেকেন্ড স্যাটারডে আয়োজিত হয়। নেক্সট দেখবো আমরা বিখ্যাত বই
অর্থশাস্ত্র আমাদের বলে যে মৌর্য যুগে উত্তর পশ্চিম ভারত, এখানে হবে উত্তর পশ্চিম ভারতে কম্বলের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং ড্যাশ সোনা এবং মূল্যবান পাথরের জন্য বিখ্যাত ছিল। এখানে আমি তোমাদের একটা, আচ্ছা বাইরে একটু সাউন্ড প্রবলেম তোমাদের হতে পারে, একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো দেখো আমি এখানে একটা হোমওয়ার্ক ছোট্ট তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে কমেন্ট করবে একটা জিনিস যে অর্থশাস্ত্র কে লিখেছিলেন, ঠিক আছে? এটাই আজকের আমি হোম টাস্ক দিয়ে রাখলাম, যেটা তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে। এখন প্রশ্নটা হচ্ছে, অর্থশাস্ত্র থেকে তো আমরা মৌর্য যুগ সম্পর্কে জানতে পারি, এই মৌর্য যুগের অর্থশাস্ত্রে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারত কম্বলের জন্য বা ব্ল্যাঙ্কেটের জন্য বিখ্যাত ছিল, কিন্তু ড্যাশ সোনা এবং মূল্যবান পাথরের জন্য বিখ্যাত ছিল। কোন ভারতের কোন দিকটা সোনা এবং মূল্যবান পাথরের জন্য বিখ্যাত ছিল? কারেক্ট আনসার কি হবে? সাউথ ইন্ডিয়া। দক্ষিণ ভারত সে সময় সোনা এবং মূল্যবান পাথরের জন্য বিখ্যাত ছিল সাউথ ইন্ডিয়া। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা প্রত্যেকেই কিন্তু এটা কমেন্ট করবে যে অর্থশাস্ত্র কে রচনা করে, ঠিক আছে? চলো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এখানে একটু আমরা ডিটেলসে জানবো যে ডিটেলসের কি ব্যাপারটা আছে। মৌর্য যুগ সম্পর্কে একটু জেনে নাও। মৌর্য যুগের প্রতিষ্ঠা কে করেছিলেন? দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য যুগের প্রতিষ্ঠা করছেন। কে প্রতিষ্ঠা করছেন? চন্দ্রগুপ্ত মৌর্য যুগের প্রতিষ্ঠা করছেন 322 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে। তিনি 298 সাল পর্যন্ত মৌর্যদের মানে রাজত্ব করছেন। আর মৌর্যদের রাজধানী মনে রাখবে কোথায় ছিল? পাটলিপুত্রে মৌর্যদের রাজধানী ছিল। আর 298 সাল থেকে 272 সাল পর্যন্ত কে ছিলেন? বিন্দুসার। কে ছিল? বিন্দুসার। তারপরে 272-এর পর থেকে 272 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হচ্ছে বা 268 থেকে শুরু হচ্ছে, 232 পর্যন্ত অশোকের রাজত্ব শুরু হচ্ছে। মৌর্য বংশের শেষ যদি রাজা বলা হয় তখন হবে বৃহদ্রথ। শেষ মৌর্য সম্রাট হচ্ছেন বৃহদ্রথ। প্রতিষ্ঠা করছেন চন্দ্রগুপ্ত মৌর্য। কার সহায়তায়? কৌটিল্য, চাণক্য এর সহায়তায়। 8 নম্বর প্রশ্ন দেখব। নিম্নের কোন সংস্থা জুন 2023 সালে মহিলা উদ্যোক্তাদের সশক্তিকরণের জন্য ডে নাল এর সাথে চুক্তি করেছে? এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো কারেন্ট অ্যাফেয়ার্সের পুরনো প্রশ্ন পড়ার দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নতুন প্রশ্ন পড়বে, 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে বা 2023 সালে। এটা যেহেতু একবার এসেছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমি বলে দিচ্ছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট হবে না। তো তাও তোমরা উত্তরটা জেনে রাখো, ইউএনডিপি কারেক্ট আনসার হবে। এটা হচ্ছে মহিলা উদ্যোক্তাদের বা মহিলা এন্ট্রেপ্রেনারদের সশক্তিকরণের জন্য ডে নালমের সাথে চুক্তি করেছিল ইউএনডিপি। ইউএনডিপির পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ইউএনডিপি প্রতিষ্ঠা হয়েছিল 1965। কত সালে? 1965 সালে ইউএনডিপি প্রতিষ্ঠা হয়েছিল, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে। প্রশ্ন পরীক্ষায় আসে যে ইউএনডিপি এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে, ঠিক আছে? নেক্সট দেখবো আমরা। প্রত্যেকটা প্রশ্ন বলবো আমি, যখনই প্রশ্নটা দেখো বারবার রিভিশনের মাধ্যমে প্রশ্নটা একবার দেখলেই তার ডিটেলসগুলো বা রিলেটেড ফ্যাক্টগুলো যেমন মাথায় চলে আসে, তাহলেই তুমি জিকেতে স্ট্রং, না হলে কিন্তু জিকেতে স্ট্রং নয়। সংবিধান সভা কবে ভারতের সংবিধান গ্রহণ করেছিল? ভারতের সংবিধান যখনই মাথায় তোমার আসবে তখনই তোমার মাথায় চলে আসতে হবে যে ভারতের সংবিধান কবে অ্যাডপ্টেড বা কবে গৃহীত হচ্ছে। 1949 সালের 26শে জানুয়ারি গৃহীত হচ্ছে। কবে কার্যকরী হচ্ছে? 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হচ্ছে, ঠিক আছে? ভারতের সংবিধানে কতগুলো ধারা, কতগুলো মানে তফসিল, কতগুলো সব কিছু তোমাদের জানতে হবে। সংবিধান সভা ভারতের সংবিধান গ্রহণ করেছিল কবে? গ্রহণ করেছিল 26শে নভেম্বর 1949 সালে। আর কবে কার্যকরী হচ্ছে? 26 জানুয়ারি 1950 সালে। আর মানে কাকে, কোন আইনকে রিপ্লেস করে, কোন আইনের পরিবর্তে ভারতের সংবিধান আসছে? ভারতের সংবিধান রিপ্লেস করছে 1935 সালের ভারত শাসন আইনকে। কাকে রিপ্লেস করছে? 1935 সালের ভারত শাসন আইনকে ভারতের সংবিধান রিপ্লেস করছে। বা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। আচ্ছা কারেন্টটা চলে গেছে, ঠিক আছে? এখানে আমি একটু এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, ঠিক আছে? চলো, এখানে হচ্ছে সংবিধান সভা 1935 সালের যে ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইনকে রিপ্লেস করে সেই 1935 সালের ভারত শাসন আইন দ্বারাই ভারত তখন শাসিত হচ্ছিল, বা ভারতের সমস্ত আইন কানুন 1935 সালের ভারত শাসন আইন দ্বারা চলছিল। কিন্তু তারপর স্বাধীন হয়ে যাওয়ার পর এই আইনকে রিপ্লেস করছে ভারতের সংবিধান, ঠিক আছে? নেক্সট দেখব ভারতের সংবিধান। প্রশ্ন থাকে যে এখনো পর্যন্ত মোট কতবার সংশোধন হয়েছে?
মোট 106 বার সংশোধন হয়েছে ভারতের সংবিধান। লাস্ট সংশোধনটা হয়েছে 2023 সালেই হয়েছে। নেক্সট দেখো 10, নিম্নলিখিত কোন সুপ্রিম কোর্টের বিচারপতি অন্ধ্রপ্রদেশের গভর্নর নিযুক্ত হয়েছিলেন? কে বলছে? অন্ধ্রপ্রদেশের গভর্নর। তিনি আগে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, তারপরে হলেন সুপ্রিম কোর্টের মানে অন্ধ্রপ্রদেশের গভর্নর। তিনি হচ্ছেন আব্দুল নাজির, নাম হচ্ছে আব্দুল নাজির। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ সম্পর্কে আমরা জেনে নেব একটু। দেখো, অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে অমরাবতী। তো অন্ধ্রপ্রদেশের যে রাজধানী সেটা কিন্তু এখনও ফাইনাল রাজধানী নয়, তাদের মধ্যে একটা ঝামেলা চলছে। জগনমোহন রেড্ডি বা চন্দ্রমোহন নাইডু, এদের মধ্যে ঝামেলাতে একবার একজন বলছে বিশাখাপত্তনম রাজধানী করব, একজন বলছে অমরাবতী রাজধানী করব। এ নিয়ে অনেক ঝামেলা হয়েছে। ঠিক আছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, টাকা পয়সার ক্ষতি হয়েছে অনেক। তো বর্তমানে চিফ মিনিস্টার যদি বলা হয় অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার, তো বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন এন চন্দ্রবাবু নাইডু, আর গভর্নর হচ্ছেন আব্দুল নাজির। বর্তমানেই গভর্নর রয়েছেন আব্দুল নাজির, তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ছিলেন। আর চিফ সেক্রেটারি যদি বলা হয় তখন হবে KS জওয়াহর রেড্ডি। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যটা সম্পর্কে একটা জিনিস জেনে রাখো, এটা হচ্ছে ভারতের প্রথম ভাষার ভিত্তিতে তৈরি হওয়া, ভারতের প্রথম রাজ্য ভাষার ভিত্তিতে তৈরি হওয়া। কবে তৈরি হয়েছিল? 1 নভেম্বর 1956 সালে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্নটা দেখো কি আছে। সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি ড্যাশ ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল। এখনই যেটা বললাম যে তোমাদের 1935 সালের ভারত শাসন আইনকে রিপ্লেস করে সংবিধান তৈরি হয়েছিল, তেমনি নীতি আয়োগটা কবে তৈরি হলো? ভারতের যে প্ল্যানিং কমিশন 1950 সালে ভারতে যে প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল, সেই প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ তৈরি করা হলো, বা প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে, বা যেটাকে যোজনা কমিশন বলা হতো, রিপ্লেস করে নীতি আয়োগ তৈরি হলো। সেটা 1 জানুয়ারি 2015 থেকে নীতি আয়োগ কার্যকরী হচ্ছে। এই নীতির পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগকে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি ড্যাশ ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল। থিঙ্ক ট্যাঙ্ক কি হবে? পলিসি থিঙ্কটাই কারেক্ট আনসার হবে। এটাকে বলা হয় ভারতের থিঙ্ক ট্যাঙ্ক। চলো নেক্সট দেখো 12, ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ CDS হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভারতের CDS যে পদটা, অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ, মানে ভারতের যে ধরো কি রয়েছে, ভারতে আর্মি আছে, তো তারপর হচ্ছে ভারতের নেভি, তারপর হচ্ছে এয়ারফোর্স, নেভি, আর্মি। এই তিনটার আগে ছিল, এই তিনটার একটা হেড পোস্ট করা হয়েছে, যেটা হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ। ভারতের যে ডিফেন্স স্টাফ রয়েছে বা সমস্ত ITBP যা আছে সব কিছুর একটা চিফ অফ ডিফেন্স স্টাফ তৈরি করা হয়েছে, একটা পদ। যে পদটার প্রথম মানে ডিরেক্টর জেনারেল ছিলেন কে? ডিরেক্টর জেনারেল কেন, এটাই তো একটা পদের নাম। তো প্রথম ভারতের CDS হচ্ছেন বিপিন রাওয়াত, আর বর্তমান যদি CDS বলা হয় তো লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। বর্তমানে CDS হচ্ছেন অনিল চৌহান, আর প্রথম বলা হলে বিপিন রাওয়াত, জেনারেল বিপিন রাওয়াত, যিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছে 2 বছর আগে। ঠিক আছে, 13 নম্বর দেখব, কোন ভারতীয় রাজ্যে বনালু উৎসব পালিত হয়? বনালু উৎসব কোথায় পালিত হচ্ছে? ফেস্টিভ্যাল অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের পরীক্ষার জন্য, ফেস্টিভ্যাল থেকে প্রশ্ন আসবে। বনালু উৎসবটা হচ্ছে, এটা তেলেঙ্গানার একটা উৎসবের নাম, হচ্ছে বনালু উৎসব। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই এরিয়াটাতে পালিত হয় এটা 21 দিন ব্যাপী একটা উৎসব হচ্ছে বনালু উৎসব। আর মহাকালকে উৎসর্গ করা হয়। কাকে উৎসর্গ করা হয়? মহাকালকে এটা উৎসর্গ করা হয়। আমাদের হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যে টুইন সিটি আছে, সেই টুইন সিটিতে 21 দিন ধরে এই উৎসব পালিত হয়। কত সালে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? অমৃতসর ট্রিটি অফ অমৃতসর বা অমৃতসর সন্ধিটা কবে স্বাক্ষরিত হচ্ছে? কারেক্ট আনসার কি হবে? 1809 সালে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হচ্ছে। আর কার মধ্যে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং রঞ্জিত সিং, শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, শিখ এম্পায়ার বা শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রঞ্জিত সিং এর সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। এদের মধ্যে চুক্তিটা কীরকম চুক্তি ছিল একটু বলে দিচ্ছি, তাহলে তোমাদের মনে থাকবে। ব্যাপারটা ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন চাইছিল যে ব্রিটিশ
ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইছিল যে মানে ফরাসিরা বা রাশিয়া থেকে, ফ্রান্স থেকে ফরাসিরা যাতে ভারতে আক্রমণ যখন করবে তখন রঞ্জিত সিং যেন ইংরেজরাকে সাপোর্ট করে, সাপোর্ট করে। এটাই ছিল ইংরেজদের উদ্দেশ্য, ফরাসিরাকে যেন ডিফেন্স করে, ঠিক আছে, সাপোর্ট করে। আর রঞ্জিত সিং এর ক্ষেত্রে উদ্দেশ্যটা কি ছিল? রঞ্জিত সিং এর উদ্দেশ্য ছিল যে সটলেজ রিভার বা শতদ্রু নদী যেটা ছিল, সেই শতদ্রু নদীকে এই পাঞ্জাব বা শিখ সাম্রাজ্যের যেন বর্ডার তৈরি করা হয়, এরকমের একটা উদ্দেশ্য ছিল মানে রঞ্জিত সিং এর। তো এ নিয়ে 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 15 হচ্ছে নিম্নের কোনটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ভারতের, এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক, ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ কি? ইস্যুইং অফ কারেন্সি আর লেন্ডার অফ লাস্ট রিসর্ট। ইস্যুইং অফ কারেন্সি বা কারেন্সি ইস্যু করা, এটা তো হচ্ছে আরবিআই এর কাজ, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এখানে ব্যাপার হলো ল্যান্ডার অফ লাস্ট রিসর্ট মানে কি? ল্যান্ডার অফ লাস্ট রিসর্ট, যাকে LOR বলা হয়। কি বলা হয়? L ছোট O এবং R, LOR, এটা হচ্ছে ল্যান্ডার অফ রিসর্ট। ল্যান্ডার অফ রিসর্ট মানে হচ্ছে যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক এর ক্ষমতা থাকে, ল্যান্ডার অফ রিসর্টের ক্ষমতাটা তার হাতে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সমস্ত ব্যাংককে ঋণ দেওয়ার ক্ষমতা থাকে, এটাই হচ্ছে ল্যান্ডার অফ রিসর্ট। তো এই দুটো ক্ষমতায়, এই যে ইস্যুইং অফ কারেন্সি আর ল্যান্ডার অফ লাস্ট রিসর্ট, এই দুটোই কিন্তু ক্ষমতা রিজার্ভ ব্যাংকের আছে। তাহলে কোনটা কারেক্ট আনসার হবে? এখানে বলেছে কোনটা রিজার্ভ ব্যাংকের কাজ, 1 এবং 2 দুটোই ঠিক, দুটোই হচ্ছে রিজার্ভ ব্যাংকের কাজ। দেখো রিজার্ভ ব্যাংক সম্পর্কে বলি। রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। কে? শক্তিকান্ত দাস। যদি বলা হয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর বা 1935 সালে যখন রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়, সে সময় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর যিনি ভারতীয় ছিলেন না, তিনি হচ্ছেন অসবর্ন স্মিথ। কে? অসবর্ন স্মিথ, ঠিক আছে। আর প্রথম ভারতীয় যদি গভর্নর বলা হয় তখন হবে CD দেশমুখ। CD দেশমুখ হচ্ছেন প্রথম ভারতীয় গভর্নর। 16 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। উত্তরপ্রদেশের ইন্দো ফার্সি নৃত্যশৈলীর নাম কি? উত্তরপ্রদেশের ইন্দো ফার্সি নৃত্যশৈলী বলতে হচ্ছে উত্তরপ্রদেশের যে শাস্ত্রীয় নৃত্য আছে সেটাই, অর্থাৎ কত্থক। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে একটি হচ্ছে কত্থক, যেটা হচ্ছে ইন্দো ফার্সি নৃত্যশৈলী। কত্থকের 4টি ঘরানা আছে, মনে রাখবে। কত্থকের 4টে ঘরানা আছে। কোন কোন ঘরানা? এক হচ্ছে লখনৌ ঘরানা, বারাণসী ঘরানা, জয়পুর ঘরানা এবং হচ্ছে আরেকটা রায়গড় ঘরানা। 4টি ঘরানা, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জয়পুর ঘরানা, বারাণসী ঘরানা এবং লখনৌ ঘরানা। রায়গড় ঘরানাটা ইম্পর্টেন্ট নয়। তো অপশানে তোমাদের বেশিরভাগ থাকে নিম্নের কোনটি লখনৌ ঘরানার অন্তর্ভুক্ত বা কত্থকের কোন ঘরানাটা ঠিক, এরকমের অপশান থাকে, তখন দেখবে অপশান দেওয়া থাকবে এগুলোর মধ্যে, সেটা তোমাকে করতে হবে। 17 দেখো, ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থসামাজিক ও বর্ণসুমারি, আর্থসামাজিক এবং বর্ণসুমারি বলতে কি? 2011 বঞ্চনা পরিমাপের মানদণ্ডের মধ্যে কোনটি নয়? অর্থাৎ বলতে চাইছে এখানে 2011 সালের যে সেন্সাস করা হয়েছে, সেই সেন্সাসটা কি ভিত্তিতে করা হয়? আর্থসামাজিক বা সোশিও ইকোনমিক, যাকে বলা হয় সোশিও ইকোনমিক এবং কাস্ট সেন্সাস। সেন্সাসটাকে বলা হয় সোশিও ইকোনমিক এবং কাস্ট সেন্সাস 2011। এই সেন্সাসটা করা হয় বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে। তো এখানে বলা হচ্ছে যে বঞ্চনা পরিমাপের মানদণ্ডের মধ্যে কোনটি নয়। এখানে বাঁচতে হবে যে মানদণ্ড যেগুলো ছিল তাদের মধ্যে অপশানে কয়েকটা মানদণ্ড দেওয়া আছে, তাদের মধ্যে কোনটি ঠিক নয়। এখানে দেখো, ভিন্নভাবে অক্ষম সদস্য সহ পরিবার, এটা ঠিক আছে। দেখো, এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় পেয়ে যাও আর যদি বুঝতে অসুবিধা হয়, আমি বলবো সঙ্গে সঙ্গে স্কিপ করবে, কারণ একটা সময়ের পেছনে 2-3 মিনিট সময় নষ্ট করে দেবে, তাহলে কিন্তু অন্যদিকে সময়টা তোমার শর্ট হয়ে যাবে। আর যদি সময় বাঁচে তখন লাস্টের সময় চেষ্টা করবে এগুলো। ভিন্নভাবে অক্ষম সদস্য সহপরিবার, যদি পরিবারের বিভিন্ন সদস্যরা ভিন্নভাবে অক্ষম আছে, সেই পরিবার আমরা বঞ্চিত ধরব। সক্ষম শারীরিক সদস্যবিহীন পরিবার, কোনো পরিবারের যদি সক্ষম শারীরিক সদস্য, শারীরিকভাবে সক্ষম সদস্য নেই এরকম পরিবার, এটাকেও আমরা মানদণ্ড হিসেবে ধরব। কিন্তু শুধুমাত্র একটি কক্ষ সহ পরিবারের, যেখানে শক্ত প্রাচীর এবং ছাদ নেই, এমন একটা পরিবার যেখানে কিন্তু একটাই মাত্র ঘর আছে, যেখানে শক্ত দেওয়াল নেই, ছাদ নেই, সেটাকেও আমরা একটা মানদণ্ড হিসেবে ধরব।
কিন্তু এখানে যেটা বলেছে 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলাবিহীন পরিবার, এটা কোনো ধরনের মানদণ্ড নয়। কোনো পরিবারে 15 থেকে 59 বছরের মানে প্রাপ্তবয়স্ক মহিলা নাও থাকতে পারে, তো সেটাকে কি আমরা পরিবার ধরবো না? তাহলে এটা একটা ভুল মানদণ্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে এগুলো বুঝে উত্তর করতে হবে। এই ধরনের প্রশ্ন পেয়ে গেলে আমি বলবো বুঝতে না পারলে একটু স্কিপ করে দেবে, লাস্টে সময় বাঁচবে তখন করবে। ভারতে অনুচ্ছেদ 333 এর বিধান সাপেক্ষে প্রতিটি রাজ্যের আইনসভায় ড্যাশের বেশি সদস্য থাকবে না। প্রতিটা রাজ্যের আইনসভা বলতে কি? রাজ্যের আইনসভা বলতে বলা হচ্ছে বিধানসভা, বিধানসভা এবং বিধান পরিষদ। কেন্দ্রীয় আইনসভা বলতে কি বলা হয়? লোকসভা এবং রাজ্যসভা। তেমনি হচ্ছে এখানে বিধানসভা এবং বিধান পরিষদ। বিধানসভাতে 500 এর বেশি সদস্য থাকবে না, যে কোনো রাজ্যেই। ওয়েস্ট বেঙ্গলের সদস্য আছে 294, তেমনি 500 এর বেশি সদস্য কোথাও হবে না। তেমনি যেমন হচ্ছে রাজ্যসভায় 250 এর বেশি সদস্য হবে না। এখন তোমাদের একটা প্রশ্ন, আরেকটা হোমওয়ার্ক দেবো, তোমরা বলো দেখি যে লোকসভায় ম্যাক্সিমাম সদস্য কত হতে পারে? লোকসভায় ম্যাক্সিমাম সদস্য কত হতে পারে তোমরা কমেন্ট করো। আরেকটা এখানে জিনিস জেনে রাখো যে বিধানসভা মানে রাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদ দুটো মানে আইনসভা থাকে, কিন্তু ভারতের মাত্র 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। জেনে রাখবে ভারতের 6টি রাজ্যে বিধান পরিষদ আছে, বা 2টি কক্ষ বিশিষ্ট ভারতে 6টি রাজ্য আছে, যেমন বিহার, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এগুলো। বাকি প্রত্যেকটা রাজ্যই কিন্তু একটা কক্ষ বিশিষ্ট। আমাদের পশ্চিমবঙ্গেও একটা কক্ষ বিশিষ্ট আইনসভা আছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা রয়েছে, বিধান পরিষদ নেই। কিন্তু পশ্চিমবঙ্গে আগে বিধান পরিষদ ছিল, বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। তো কটি রাজ্যে যদি প্রশ্ন থাকে যে বর্তমানে ভারতে কতগুলো রাজ্যে 2টি আইনসভা বিশিষ্ট 2টি কক্ষ বিশিষ্ট আইনসভা আছে, তখন বলতে হবে 6টি রাজ্যে 2টি কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। 19 দেখো, শব্দের তীব্রতা কোন একক দ্বারা পরিমাপ করা হয়? শব্দের তীব্রতা পরিমাপ করা হয় ডেসিবেল একক দ্বারা। কোন একক দ্বারা? ডেসিবেল একক দ্বারা। কোনো শব্দের তীব্রতা যদি 20 ডেসিবেলের কম হয়, 20 ডেসিবেলের কম হয়, আর তীব্রতা যদি 20,000 ডেসিবেলের বেশি হয়, 20,000 ডেসিবেলের বেশি এবং 20 ডেসিবেলের কম, তাহলে কিন্তু সেই শব্দকে আমরা শুনতে পাই না, মনে রাখবে। নেক্সট দেখো 20, নিম্নের কোন শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নয়? এখানে শব্দ বলেছে ইগল এবং বাস্কেট। যারা ক্রিকেট দেখো তারা প্রত্যেকেই জানো যে ইগল এবং বাস্কেট কোনোভাবেই ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নয়। তাহলে কি এই দুটোই ঠিক আছে? কি বলেছে প্রশ্ন? এগুলো বুঝতে হবে, এই ধরনের প্রশ্নগুলো। যুক্ত নয় বলেছে, তাহলে ইগলটাও যুক্ত নয়, বাস্কেটটাও যুক্ত নয়, তাহলে এই দুটোই উত্তর ঠিক আছে। তাহলে 1 এবং 2 দুটোই ঠিক। অপশন এ ইজ দ্য কারেক্ট। এখানে সবাই ভুল কি করবে দেখবে, অনেকে এই উত্তরটা করে চলে আসবে 1 বা 2, একটিও নয়, কারণ তারা বুঝতে পারছে ইগল বাস্কেট তারা তো ক্রিকেটের শব্দ নয়, তাহলে এই উত্তরটাই ঠিক। কিন্তু এখানে কি বলেছে? যুক্ত নয়। তাহলে এই অপশনগুলো ঠিক আছে। তাহলে 1 এবং 2 দুটোই ঠিক। বুঝতে পারলে? আজকের ক্লাস কেমন লেগেছে কমেন্ট করে জানাও, এবং যদি গ্রুপে জয়েন করতে চাও আমাদের এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করো, এই নাম্বারে যোগাযোগ।